কি রে, তুই এটাতে হাত দিলি কেন? তুই জানিস এটার দাম কত? দেখেছিস জীবনে কখনো এটা? ম্যাডাম, এটা তো সারের রাইখে কাছে আমি পরিষ্কার করতেছিলাম, আর আমার একটু শখ হয়েছিল বাজানোর, তাই বাজাইতেছিলাম। তোর 14 গোষ্ঠী দেখেছে কখনো এরকম জিনিস? জানিস এটার দাম কত? ভেঙে ফেলে তো দিতে পারবি না সারা মাসে এটার দাম। স্যার এটা রাইখা গেছে। কি রে, তুই এটাতে হাত দিলি কেন? তুই জানিস এটার দাম কত? দেখেছিস জীবনে কখনো এটা? ম্যাডাম, এটা তো সারের রাইখে কাছে আমি পরিষ্কার করতেছিলাম, আর আমার একটু শখ হয়েছিল বাজানোর, তাই বাজাইতেছিলাম। তোর 14 গোষ্ঠী দেখেছে কখনো এরকম জিনিস? জানিস এটার দাম কত? ভেঙে ফেলে তো দিতে পারবি না সারা মাসে এটার দাম। কি ব্যাপার, এদিকে এত চিল্লাচিল্লি কেন? আর আমার গিটারটা তোর হাতে কেন? গিটারটা যদি ভেঙে যায়, গিটারটা কি তুই দিতে পারবি? তুই জানিস এটার দাম কত? আর কবিতা, তোমার সামনেও গিটারটা নিয়ে এরকম নাড়াচাড়া করছে, তুমি কিছু বলছো না? আর বলো না, এসে দেখছি ও গিটার বাজাচ্ছে। দেখেছে জীবনে কখনো এরকম দামি জিনিস? যদি ভেঙে যেত? স্যার, ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে অনেক বড় শিল্পী হমু, তাই এটা দেখে একটু বাজাইতেছিলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। তুই আর শিল্পী এরকম জিনিস দেখেছিস কখনো এর আগে? সে নাকি আবার হবে শিল্পী, কি স্বপ্ন তার! কবিতা, ওকে বলতে দাও না। রবি, তুই গিটার বাজাতে পারিস? পারি স্যার, মোটামুটি বাজাইতে পারি। আচ্ছা, ও যেহেতু এত করে বলছে, আমরা একটু শুনি কি বাজায়। শোনো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার এত খারাপ দিন আসেনি যে ওর বাজনা শুনতে হবে আমায়। আরে, একটা মানুষের পোশাক আশাক দেখে, তার কাজকর্ম দেখে তাকে বিবেচনা করা উচিত না? আর মানুষের প্রতিভা তো তার ভিতরে থাকে। তুমি একটু বসো, আমাদের শুনতে তো কোনো সমস্যা নেই, তাই না? রবি, তুই বাজা। তোমার শুনতে হলে তুমি শোনো, আমি শুনতে পারবো না। তুমি শোনো। দাঁড়াও, তুমি একটু বসো, আমরা একটু শুনি। শুনতে তো সমস্যা নেই। আর ও যেহেতু এত করে বলছে ও বাজাতে পারে, আমার মনে হয় শোনা উচিত। আরে, তুই নিচে বসতেছিস কেন? উপরে বস, সমস্যা নেই, এখানেই বাজা। বসেন স্যার। আর কবিতা, তুমি একটু বসো। বাহ, অসাধারণ! তুমি দেখেছো কি সুন্দর বাজায়? সত্যি আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগলো। আর রবি, তুই এত সুন্দর গিটার বাজাতে পারিস, তুই আমাকে আগে কেন বলিসনি? আসলে স্যার, আমার অনেক ইচ্ছা ছিল যে বড় অনেক বড় শিল্পী হব। আমার বাবা মারও এই ইচ্ছাটা ছিল, কিন্তু হঠাৎ করে বাবা মারা যাওয়ার কারণে পরিবারের এমন একটা অবস্থা হয়ে গেল, নিজের স্বপ্নটারে মাটি চাপা দেওয়া লাগলো। আমি প্রতিজ্ঞা করছিলাম ঢাকা শহর যাব শিল্পী হইতে, কিন্তু দেখেন ভাগ্যের কি লীলা খেলা, আমার আসতে হলো কাজের ছেলে হইয়া। কিন্তু স্যার, আপনার বাসায় যখন প্রথম আসলাম, যখন জানতে পারলাম আপনি একজন মিউজিশিয়ান, তখন নিজের সেই পুরনো স্বপ্নটা আবার জাগতে শুরু করলো। মনে হলো বাবা মার সেই স্বপ্নটা আবারও পূরণ হবে। এই জন্য স্যার, আবেগের বসে এটা যখন দেখলাম তখন ধরে ফেলছি। আমি চাইছিলাম অনেকবার আপনারা আমার প্রতিভাটা দেখাবো, সেই সাহসটা আমার হয় নাই। আজকে দেখাইতে পারলাম, তাও আবার ভুলে। ম্যাডাম, ভুলের জন্য আমার মাফ করে দিন স্যার, আপনি আমার মাফ করে দিন। আরে না বোকা, আর তুই ক্ষমা চাইছিস কেন? এখন থেকে স্বপ্ন তোর, আর দায়িত্ব আমার। আর ঘরের কাজের পাশাপাশি তুই এখন থেকে আমার স্টুডিওতে সময় দিবি। কি পারবি তো? জি স্যার, পারবো না কেন? এটা তো আমার স্বপ্ন স্যার। আর রবি শোন, এখন থেকে বাসার সব কাজ তোকে করতে হবে না, শুধু কিছু কিছু কাজে আমার সাহায্য করে দিলেই হবে। আর বাকি যে সময় পাবি তুই তোর স্যারের সাথে কাজ করবি তার অফিসে, বুঝলি? ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার।
এখন মনে হইতেছে আমার বাবা মার স্বপ্নটা সত্যি পূরণ হবে। আরে বোকা, তুই কোনো টেনশন করিস না। এখন থেকে তোর বাবা মার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আর হ্যাঁ রবি, এই গিটারটা আজকে থেকে তোর। এটা দিয়ে তুই বাজাবি, গাইবি, আমি সব সময় তোর পাশে আছি। কিরে, খুশির গহনা চাচা আপনার ভাই কিভাবে? বিশ্বাস করো স্যার, এই গয়নার ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। বড় সাহেব, আমি গ্রামের বাড়ি যেতেছি। আগামীকাল আমার ছোট মেয়ের বিয়া, দোয়া করবেন। ওহো হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তোমার ছোট মেয়ের বিয়ে। আচ্ছা যাও, তুমি সাবধানে যাও। দোয়া করবেন স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা জি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, খুশির গহনা চাচা আপনার ভাই কিভাবে? বিশ্বাস করো স্যার, এই গয়নার ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। কি জানি না মানে? মেয়ের বিয়ের জন্য গহনা চুরি করে নিয়ে যাচ্ছিস? আমাদেরকে আমাদের পরে আমাদেরই ছুরি মারতেছিস? ইমন তুই চুপ কর। চাচা আপনি কোনো ভয় পেন না, আপনি তো অনেক দিন ধরে আমাদের বাসায় কাজ করতেছেন। তো গহনাটা আপনি কেন নিলেন বলেন তো? স্যার, আমি আপনাকে কেমনে বুঝাবো স্যার? এই গয়না আমি চুরি করি নাই। এই ব্যাগটা খুশি ম্যাডাম আমার মাইয়ার বিয়ার উপলক্ষে উপহার দিছে। এটার ভিতরে নাকি জামা কাপড় আছে, ম্যাডাম আমারে দিছে। আমি এই ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিছি। আমি এই ছাড়া কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। ভাইয়া, তুমি ওর কথা কিচ্ছু বিশ্বাস করবে না। পুলিশ হাতে দিয়ে দাও, সব সত্যি কথা বের হয়ে যাবে ওর। বিশ্বাস করে স্যার, আমি গয়না ব্যাপারে কিচ্ছু জানি না। বলো স্যার, আমার আপনি পুলিশে দিয়ে না, আমি গয়না চুরি করি নাই, আমি চুরি করি না। চাচা দাঁড়ান, আমি খুশিকে ডাকি, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। আর চাচা আর একটা কথা, যদি এটা মিথ্যা প্রমাণ হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক আছে স্যার, ম্যাডামকে ডাক দেন। খুশি একবার এদিকে আসো তো। কি হয়েছে বলো? কি আর হবে? তোমার গহনা এই চোরের বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে। খুশি, তোমার গহনা রহমত চাচার ব্যাগ থেকে পেয়েছি, অথচ রহমত চাচা বলতেছে যে এই গহনা সম্পর্কে উনি কিছুই জানে না। জানবে কিভাবে? কারণ এই গহনা তো আমি ওনাকে লুকিয়ে দিয়েছিলাম। রহমত চাচা, জি জি ম্যাডাম। ওই আপনার মেয়ের তো সামনে বিয়ে, জি। তো আমরা তো তেমন কিছু দিতে পারলাম না। এই উপহারটা আপনার মেয়েকে দিবেন। জি ম্যাডাম, খুব খুশি হলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। জি ম্যাডাম উপহার দিছে, আমার মেয়ে পাইলে অনেক খুশি হইব। হ্যাঁ, অনেক খুশি হইব। খুশি, তাহলে তুমি এই কথাটা আমাকে কেন জানালে না? আমি ভেবেছিলাম তুমি হয়তো রাগ করবে, আর তুমিই তো বলেছিলে যে ওনার যখন যা প্রয়োজন হয় উনি যেন আমাদেরকে বলে। কিন্তু তুমি তো জানো চাচা কোন ধরনের মানুষ, ওনার প্রয়োজনের কথা আমাদেরকে কিছু বলতেই চায় না। উনি তো আমাদেরকে অনেক উপকার করেছে, কিন্তু তার বিনিময়ে আমরা কি করতে পেরেছি? আমার এই সামান্য গহনাতে ওনার ঋণ কখনোই শোধ হবে না। আর এই গহনাটা আমি আমার নিজের জন্য বানাইনি, চাচার মেয়ের জন্যই বানিয়েছিলাম। আর তুমি কি ভাবলে চাচা আমাদের বাসায় চুরি করবে? রহমত চাচা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। আর খুশি, আমি কি কখনো কোনোদিন তোমাকে কোনো কাজে বাধা দিয়েছি? তুমি আমাকে বললেই পারতে যে তুমি গহনাটা রহমত চাচাকে দিয়েছো। আর তুমি একটা কথা ঠিকই বলেছো, আমাদের আশেপাশে সকল মানুষের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আর ইমন, সব জায়গায় এত বেশি মেজাজ দেখাবে না। আর একটা কথা, সবকিছু ঠিকঠাক ভাবে না জেনে কোনো কথা বলবি না। এখন রহমত চাচার কাছে যা, মাপ চা, সরি বল। সরি রহমান চাচা,
আমাকে মাফ করে দেন। শুরু সব আপনি রাখেন, ক্ষমা চাইবেন। ক্ষমা তো চাবো আমরা, আমরা মুখ্য সূক্ষ্ম গরিব মানুষ। আমি কত ভুল হইতে পারে। আজকে কত বছর ধরে আপনাকে বাড়িতে আমি রয়েছি। আমার জীবনে কোনোদিন চাওয়া পাওয়া ছিল না বড় সাহেব, আমি কোনোদিন কিচ্ছু চাই নাই। বেগম সাহেবে খুশি হইয়া দিছে, তাই আমি নিয়ে বাড়ির দিকে যাইতেছিলাম। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমগো ভুল হইতে পারে। আমগো মাফ করে দিন বড় সাহেব, মাফ করে দিন, মাফ করে দিন। বড় সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বাড়ির দিকে যাইতে পারি। এর সারা সময় হয়ে গেছে। আচ্ছা, তোমার লেট হয়ে যাচ্ছে, তুমি যাও। আর মেয়ের বিয়ে শেষ হলে তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো, সাবধানে যেও। হ্যাঁ জি আচ্ছা আচ্ছা। চাচা দাদা, আমি উঠাই। সাবধানে যাই। হ্যাঁ, আসি বড় সাহেব, আসি মেম সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কই যান আপনি? ওই ভিতরে যাইতে দিলে সাইন করে দিতে হবে। এই শোন, আমার কোথাও যেতে হলে সাইন করার দরকার পড়ে না। শর্ট। না না ম্যাডাম, সাইন ছাড়া গেলে আমার চাকরিটা থাকবে না ম্যাডাম, সাইনটা করে দাও। ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার রাস্তা আটকাচ্ছিস? সজীবকে বলে আজকেই তোর চাকরিটা আমি খেয়ে দিব। সর এখান থেকে, সভ্য কোথাকার। ম্যাডাম ম্যাডাম, বাইরে যা কিছু হয়েছে প্লিজ ওটা ভুলে যান, আমার প্লিজ মাফ করে দেন। আর স্যারের এই ব্যাপারে কিছু বলেন না ম্যাডাম। বলবো না মানে? তোর বসকে ডাক, আর আজকেই তোর চাকরির শেষ দিন। ডাক তাড়াতাড়ি, তোর বসকে ডাক। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কেন? আর নীলা, তুমি কখন এলে? এসে এখানে বসে আছো, অফিস রুমে চলো। না, এখানেই দাঁড়াও, এখানে তোমার সাথে আমার কথা আছে। কেন, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই। তোমার এই সিকিউরিটি গার্ড আমাকে নিচে আটকে বলছে যে তোমার সাথে দেখা করার জন্য নাকি আমাকে সাইন করে আসতে হবে। তাতে সমস্যা কি হয়েছে? সমস্যা কি মানে? পুরোটাই তো সমস্যা। ম্যাডাম, আমি তোমার ডিউটি পালন করতেছিলাম, আমি কি কোনো ভুল করছি? চুপ কর ফকিন্নির বাচ্চা। সজীব, আজকেই তুমি ওকে কাজ থেকে বের করে দিবে। আজকেই তোর চাকরির শেষ দিন। নীলা, তুমি ওকে সরি বলো। মানে তুমি কি পাগল হয়ে গেছো? আমি 2 টাকার একজন সিকিউরিটি গার্ডকে সরি বলবো? না না স্যার, কি বলতেছেন আপনি? এটা করার দরকার নেই। এই, তুই চুপ কর। আবার আমাদের কথার মাঝখানে কথা বলছিস। তুমি ওকে এক্ষুনি বের করে দিবে। স্টপ স্টপ নীলা, তুমি চুপ করো। আর রফিক, ওর ব্যবহারের জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই কিছু মনে করিস না। তুমি কি পাগল হয়ে গেছো সজীব? 2 টাকার একজন সিকিউরিটি গার্ডের কাছে তুমি মাপ চাইছো? ও তোমার কাছে 2 টাকার সিকিউরিটি গার্ড হলেও ও আমার ভাইয়ের মতো। এতই যেহেতু ভাই ভাই করছো, তাহলে বাইরে সিকিউরিটি গার্ডের চাকরি না দিয়ে ভালো একটা পোস্টে চাকরি দিলেই তো পারতে। না না ম্যাডাম, তেমন কিছু না। আসলে স্যার আমারে বলছিল অফিসের ভিতরে কাজ কাম করতে। আসলে আমি তো ভালো একটা ইংরেজি বলতে পারি না, এজন্য নিজের থেকেই সিকিউরিটি গার্ডের চাকরিটা করতেছি। এই, একদম চুপ কর। শোনো সজীব, তুমি যদি ওকে চাকরি থেকে বের না করে দাও, তাহলে তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না। আর তোমার কোম্পানির সাথে আমার কোম্পানির যত ডিল আছে আমি সব ক্যান্সেল করে দেব। তুমি এক্ষুনি ওকে বের করে দাও এখান থেকে। ও আচ্ছা, তাই? এক মিনিট। হ্যালো, হ্যাঁ জাকির সাহেব, নীলাদের কোম্পানির সাথে আমাদের যত ডিল আছে সবগুলো ক্যান্সেল করে দিন। তুমি সামান্য একজন সিকিউরিটি গার্ডের জন্য আমাদের ডিলটা ক্যান্সেল করে দিলে? শুধু ডিল না, সাথে বিয়েটাও ক্যান্সেল করছে। আর যেই মেয়ে একটা সিকিউরিটি গার্ডকে সম্মান করতে পারে না, সে বিয়ের পরে আমাকে আর আমার ফ্যামিলিকে কিভাবে সম্মান করবে সেটাই এখন ভাবছি। ভালোই হয়েছে বিয়ের আগে তোমার আসল রূপটা দেখতে পেলাম। যাও, বেরিয়ে যাও আমার অফিস থেকে। তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। এটাই তোমার ফাইনাল ডিসিশন? এটাই আমার ফাইনাল ডিসিশন।
ওকে বাই, গো টু হেল। রফিক, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই কিছু মনে করিস না। না না স্যার, ক্ষমা তো আমার চাওয়ার কথা। আমার জন্য আপনাদের এতদিনের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আজকে তোর জন্য আমি ওর আসল চেহারাটা দেখতে পেলাম, না হয় সারাটা জীবন আমার পস্তাতে হতো। তুই তোর কাজ কর। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আরে নদী, তোর বয়ফ্রেন্ড আসতেছে। অনু শিট, শান্ত যদি শুভর সাথে দেখে ফেলে না, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তুই প্লিজ ওকে অন্যদিকে পাঠানোর ব্যবস্থা কর না একটু, প্লিজ। আমি কিভাবে কি করব? আমি কিচ্ছু জানি না, তুই যেভাবে পারিস ওকে অন্যদিকে পাঠানোর ব্যবস্থা কর প্লিজ, একটু ম্যানেজ কর না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার লাভ কি? আমি জানি ওর কি লাগবে। না, যাও। আরে সাথী, তুমি এখানে পার্টিতে যাবো না? হ্যাঁ, আমি আসলে ফোনে কথা বলতে আসছিলাম, তো তুমি এইখানে কি করতেছো? আর নদীকে ভিতরে পাচ্ছিলাম না, কল দিচ্ছি কলও ধরতেছে না। ও আচ্ছা, আমি তো বাইরেও দেখলাম না। ও আচ্ছা, আমি দেখছি কি করা যায়। শান্ত, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। আসলে আমি তোমাকে পছন্দ করি। কি, তোমার মাথা ঠিক আছে? নদী আমার গার্লফ্রেন্ড আর তুমি আমার ফ্রেন্ড। দেখো, আমি জানি নদীর সাথে তোমার একটা রিলেশন আছে, কিন্তু কি করব বলো, ভালো লাগা তো আর বলে কয়ে আসে না, তাই না? আরে সাথী শান্তকে প্রপোজ করছে কেন? তাতে তোমার সমস্যা কি? আমাদের রাস্তা তো ক্লিয়ার হয়ে গেল, তাই না? তুমি চুপ করো তো। সাথী আমার ফ্রেন্ড হয়ে শান্তকে কি করে প্রপোজ করতে পারে? সত্যি বলতে আমিও তোমাকে অনেক পছন্দ করি সাথী। না না, মানে সত্যি? হ্যাঁ সত্যি, আসলে নদী মাঝখানে থাকার কারণে কখনো বলা হয়নি, আর আজকে ভালোই হলো তুমি নিজ থেকে বললা। আর এখন থেকে আমরা একসাথে থাকবো, বিয়েও করে ফেলবো। আর নদীকে নিয়ে তুমি টেনশন করো না, ওর সাথে ব্রেকআপ করে নিবো। বিয়ে? এখনই কেন বিয়ের কথা বলতেছো? সমস্যা কোথায়? তুমি আমাকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি, বিয়ে তো করতেই পারি, তাই না? শান্ত রাজি হয়ে গেল। তোমার সমস্যা হয়েছে কোথায় বুঝলাম না। আমরা তো এটাই চেয়েছিলাম, তাই না? তুমি চুপ করো তো। শান্ত কি করে রাজি হতে পারে ওকে বিয়ে করতে? দাঁড়াও, ওকে আমি দেখাচ্ছি মজা। তোমরা এখানে কি করছো? তোকে আমি পাঠিয়েছি ওকে এখান থেকে দূরে পাঠানোর জন্য, আর তুই কি করলি? তোকে আমি পরে দেখে নিচ্ছি। আর তুমি তুমি আমার ফ্রেন্ডকে বিয়ে করার কথা বলছো? তোমার মতো ছেলেদের জন্যই না আমাদের 2-3টা ব্যাকআপ রাখতে হয়। নদী, আমি তোমার ব্যাকআপ হয়ে গেলাম? এই তুমি থামো তো। আরে চিল, তোমার কাছে তো নর্মাল, তাই না? 2টা বয়ফ্রেন্ড রাখা, চিটিং করা, এগুলো তো তোমার কাছে নর্মাল ব্যাপার। মানে 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 তুমি যে আমাকে ধোকা দিচ্ছ, বোকা বানাচ্ছ, সেটা আমি সেই প্রথম থেকেই জানতাম। শান্ত প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি যে কাজ করছো এর মাপ নাই, বরং তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করো। তুমি তোমার ব্যাকআপ নিয়ে থাকো, আমি চললাম। শান্ত শোনো আমার কথাটা প্লিজ, একটু শোনো। ভালোই হয়েছে, এবার তোমার আর আমার রাস্তাটা একদম পরিষ্কার। আমি কারো ব্যাকআপ হয়ে থাকতে চাই না, আর আমি ছাড়াও তোমার অনেক ব্যাকআপ রয়েছে, তুমি তাদেরকে নিয়ে থাকো। আমি গেলাম। শুভ আমার কথাটা শোনো। শুভ, কিরে নদী, তোর তো এই কুল ওই কুল 2 কুলে চলে গেল, কি করবি তুই এখন? শুধু একটা ইন্টারভিউর জন্য দেরি হচ্ছে। স্যার, আপনি এখানে? স্যার মানে কি ব্যাপার স্যার? আপনি এই কালো কাওয়াটাকে স্যার বলে ডাকতেছেন কেন? চুপ করুন। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? কেউ নেই। ম্যাডাম, এই যে আমার সিভি। আপনার সিভিটা নিন, আর এই অফিস থেকে চলে যান। কেন ম্যাডাম? আমি তো এই জবটার জন্য কোয়ালিফাইড, কিন্তু তারপর আপনি আমাকে বের করে দিচ্ছেন। যার চেহারাই আমার দেখতে ইচ্ছে করছে না, তাকে আমি এই কোম্পানিতে কিভাবে জব দেই বলুন? কিন্তু ম্যাডাম, এই চাকরিটা আমার খুব প্রয়োজন।
আর তাছাড়া এই চাকরিটার জন্য আমি কোয়ালিফাইডও। শুধুমাত্র আমার চেহারার জন্য আপনি আমাকে বের করে দিচ্ছেন? আপনার নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? আপনার দিকে আমার তাকাতেই ইচ্ছা করছে না। আর আপনাকে আমি আমার এই অফিসে কিভাবে জব দেই বলুন? ম্যাডাম, আমার এই চাকরির সাথে আমার গায়ের রঙের কি সম্পর্ক? এই, তুই বাংলা কথা বুঝিস না? ভালোই ভালোই বের হবি নাকি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? কি ব্যাপার নীলা, আপনাকে যে কাজগুলো করতে বলা হয়েছিল সেই কাজগুলো এখনো রেডি হয়নি কেন? স্যার, আপনি কেন আসলেন? আপনি আমাকে ডাকলে তো আমিই যেতে পারতাম। আসলে স্যার, কাজ অলমোস্ট রেডি আছে, শুধু একটা ইন্টারভিউর জন্য দেরি হচ্ছে। স্যার, আপনি এখানে? স্যার মানে কি ব্যাপার স্যার? আপনি এই কালো কাওয়াটাকে স্যার বলে ডাকতেছেন কেন? চুপ করুন। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? কে উনি? আমি এই কোম্পানির ম্যানেজার আর উনি এই কোম্পানির ওনার। ওনার? স্যার, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের স্যার ভুল হয়ে গেছে স্যার। আর স্যার, আপনি এই সময় অফিসে? আমি আজ সকালেই দেশে এসেছি, আর ভাবলাম অফিসে এসে অফিসটা একটু দেখে যাই। কিন্তু অফিসে এসে দেখলাম এই সুন্দরী চেহারার ম্যাডাম মানুষের গায়ের রং দেখে তার কোয়ালিফিকেশন বিচার করছে। তা মিস নীলা, আপনাকে কি মানুষের গায়ের রং দেখার জন্য এই চাকরিটা দেওয়া হয়েছে? স্যার, আমাকে প্লিজ মাফ করে দিন। আসলে আমি বুঝতে পারিনি আপনি এই কোম্পানির মালিক। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কখনোই এমন ব্যবহার করতাম না। সেইটাই, আমার জায়গায় যদি এখন কোনো নর্মাল লোক হতো, আপনি তো এতক্ষণে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতেন। কিন্তু আপনি কি জানেন এই আপনাদের মতন মানুষের বিহেভিয়ারের কারণে কত ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায়? তাদের কনফিডেন্স থাকে না, তারা অন্য কোথাও ইন্টারভিউ দেওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলে। মিস নীলা, মানুষের গায়ের রং দেখে নয়, তার কোয়ালিফিকেশন দেখে বিচার করতে শিখুন। আমি চাইলে আপনাকে এক্ষুনি অফিস থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, নিজেকে শুধরে নিন। মিস নীলা, আপনি কাজটি মোটেও ভালো করেননি। স্যারের মনটা ভালো, তাই আপনাকে এখন পর্যন্ত চাকরি থেকে বের করে দেননি। সময় থাকতে ভালো হয়ে যায়। কিন্তু আপনি আমার চেহারাটা তো বলতে পারবেন না। মানে? এই চেহারাটা কোন সাধারণ চেহারা না। নীলা, ইন্সপেক্টর নীলা। তোর নামে অনেক মেয়েরা কমপ্লেন করেছে তুই চাকরি দেবার নাম করে মেয়েদের জীবন নিয়ে খেলিস, তাই না? আজকে থানায় নিয়ে তোকে এমন শিক্ষা দিব যে এরপর থেকে কোনো মেয়ের নাম তুই মুখেও নিবি না। চল, ওঠ। ম্যাডাম, এবার আপনার পালা, যার ইন্টারভিউটা দিয়ে আসেন। যাচ্ছি। বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার সিভিটা। কোয়ালিফিকেশন তো সব ঠিকঠাকই আছে, তো বলুন তো আপনি কোন পোস্টের ইন্টারভিউ দিতে এসেছেন? স্যার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, একদম ঠিক। তো আপনি কি কাজটা ঠিকঠাক করতে পারবেন? জি স্যার, আমি ঠিক মতো কাজটা করতে পারবো। স্যার, আমার চাকরিটা খুব দরকার স্যার। সমস্যা নেই, আপনি যেহেতু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবেন, সেহেতু আমাকে খুশি করতে পারলেই আপনার চাকরিটা কনফার্ম। কি পারবেন তো? স্যার, ঠিক বুঝলাম না। আরে হে, গিভ এন্ড টেক ফর্মুলা। আপনি আমাকে খুশি করবেন আর আমি বেতন দিয়ে আপনাকে খুশি করব। স্যার, আপনাকে খুশি করতে পারলে আমি চাকরিটা পেয়ে যাব তো? হ্যাঁ, অবশ্যই। এই সবুজ, তুই যা তো।
শালা চুপ, নাহলে কিন্তু একদম আপা ভাঙ গেলাম। চুপ। এদিকে। স্যার একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলুন। আপনি এখন পর্যন্ত কতজন মেয়েকে চাকরি দিয়েছেন? এই তো 50 থেকে 60 জন তো হবেই। তারা সবাইকে আপনাকে খুশি করতে পারেনি? আরে খুশি করতে পারলেই হবে নাকি? আমার তো নিত্য নতুন চেহারা লাগে, আর সবাইকে কি চাকরি দেওয়া যায়? আমাকে খুশি করা শেষ মানে আমার কাজও শেষ, আর আমি কারো চেহারাও মনে রাখি না। ও আচ্ছা, কিন্তু আপনি আমার চেহারাটা তো বলতে পারবেন না। মানে? এই চেহারাটা কোনো সাধারণ চেহারা না, নীলা, ইন্সপেক্টর নীলা। তোর নামে অনেক মেয়েরা কমপ্লেন করেছে তুই চাকরি দেওয়ার নাম করে মেয়েদের জীবন নিয়ে খেলিস, তাই না? আজকে থানায় নিয়ে তোকে এমন শিক্ষা দেবো যে এরপর থেকে কোনো মেয়ের নাম তুই মুখেও নিবি না। চল ওঠ। অফিসার, এই দুটাকে একসাথে নিয়ে চলুন। ইয়েস ম্যাম। আমি তো আমার ছেলের খাবার খাই, তোমার খাবার খাই না। চুপ, একদম চুপ। কিসের ছেলে? কিসের তোর ছেলে? আচ্ছা, অনেক দিন পর। বাবা, আপনি মাছের মাথাটা খাচ্ছেন কেন? বৌমা, আমার না অনেক ক্ষুধা লেগেছিল, ভয়ে তোমাকে ডাকিনি। তাই প্রতিদিনে ফ্রিজে ঠান্ডা পচা বাসি খাবার খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজকে এই মাছের মাথাটা আমি খাচ্ছি। হ্যাঁ। তাই বলে আপনি আমাকে না জিজ্ঞেস করে মাছের মাথাটা নিয়ে নেবেন? আপনাকে আমি না করেছি না যে আপনি আমাকে জিজ্ঞেস না করে কিছুতে হাত দিবেন না? আপনি আমাকে জিজ্ঞেস না করে মাছের মাথাটা নিয়ে নিলেন, আর আমি তো আপনার জন্য আলাদা করে সবজি রেখেছিলাম। বাবা, মাছের মাথাটা খাওয়াতে কি আমি অপরাধ করে ফেলেছি? তোমরা তো প্রতিদিন পোলাও, মাংস, বিরিয়ানি খাও, কই কখনো বলেছ আমাকে খাওয়ার জন্য? বলনি। আমাকে যত ফ্রিজের পচা খাবারগুলো আমাকে দাও, এগুলো খেয়ে আমি আর সহ্য করতে পারি না বৌমা, আমি আর পারি না। এগুলো খেতে আমার ভালো লাগে না। প্রতিদিন এগুলো খেতে খেতে আমার পেট ব্যথা করে, আমি এগুলো আর খেতে পারবো না। আর মাছের মাথা নিয়েছে তো কি হয়েছে? চুপ, একদম চুপ। মুরব্বী মানুষ, এত তর্ক করেন কেন? মরেও না এসব মূর্খ কোথাকার, অশিক্ষিত। কি বললে বৌমা? আমাকে বলতে বলছো? এই কি বলছিস তুই বুঝতে পারিস না? এই জন্য এই বড় লোকদেরকে আমি একদম দেখতে পারি না। ফাজিল কোথাকার, আবার মুখে মুখে তর্ক করে। তুই কোন সাহসে মাছের মাথাটাতে হাত দিলি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। আমরা মুখে মুখে তর্ক করি। আমি যে খাবারগুলো খাই সেগুলো আমার ছেলে আনে। আমি কখনো বলিনি আমার ছেলেকে যে তুমি তুমি আমার সাথে দুর্ব্যবহার করো। আমি তো আমার ছেলের খাবার খাই, তোমার খাবার খাই না। চুপ, একদম চুপ। কিসের ছেলে? কিসের তোর ছেলে? এই কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? না না, কিচ্ছু নেই বাবা, কিচ্ছু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি তোমার ছেলে, তুমি আমাকে বলো, তুমি ভয় পেও না। কি হয়েছে আমাকে বলো। বাবা রে, তুই যখন অফিসে চলে যাস, এই বৌমা আমাকে দেখে না, কোনো খেয়াল রাখে না। ফ্রিজের যত বাসি পচা খাবারগুলো আমাকে খেতে দেয়।
এগুলো খেতে খেতে আমি আর সহ্য করতে পারি না রে বাবা। এই যে, এই মাছের মাথাটা খাওয়াতে বৌমা আমাকে গালাগালি করেছে এবং মেরেছে। কি? এই, তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস? আমি অফিসে গেলে তুই তাহলে আমার বাবার সাথে এগুলোই করিস? আমি টাকা ইনকাম করি এই জন্যই যে আমার বাবা ফ্রিজের বাসি পচা খাবার খাবে? এই, আমি তোকে টাকা দেই না? আমি তোকে সংসার খরচের টাকা দেই না? আর আমার বাবা আমার টাকায় কেনা মাছের মাথা খেয়েছে, তাতে তোর বাপের কি? আর এই বাবা যার গায়ে তুই হাত তুলেছিস, সেই একদিন পছন্দ করে তোকে আমার ঘরের বউ করে এনেছে, আর তুই তার এই প্রতিদান দিলি? হারামির বাচ্চা, ডাক করে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। কি হলো? বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আমি তোমার ছেলে হয়ে আমি তোমার দেখাশোনা করতে পারিনি। আমি বাসায় না থাকলে তোমাকে এত অত্যাচার করা হয় আমি জানতাম না বাবা। আমি যদি ঘুণাক্ষরেও কোনোদিন টের পেতাম ও তোমার সাথে এত খারাপ আচরণ করে, আমি অনেক আগেই ওকে বাড়ি থেকে বের করে দিতাম বাবা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা, বাবা, যা, তুই বৌমারে ফিরিয়ে নিয়ে আয়, যা বাবা, বৌমারে ফিরিয়ে নিয়ে আয়। বৌমা হলো ঘরের লক্ষ্মী। বাবা, যে মানুষ তোমাকে এত অপমান করলো, তোমার গায়ে হাত পর্যন্ত তুললো, তুমি তাকে ফিরিয়ে আনতে চাইছো বাবা? সত্যি বাবা, তুমি আসলে অনেক বড় মনের মানুষ বাবা, তুমি অনেক বড় মনের মানুষ। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? ম্যাডাম, আমি তো সব পরিষ্কার করছি, আপনার রুমটাই খালি বাকি আছে। 2 মিনিট পরে আসেন, আমি পরিষ্কার করে দিতেছি। কেন? আমি 2 মিনিট পরে কেন আসবো? ম্যাডাম, আমি তো এটা পরিষ্কার করতেছিলাম, আপনি তো ময়লা করে দিলেন। আমি সব পরিষ্কার করছি, আপনার রুমটাই বাকি। আমি এই সাইডটা পরিষ্কার করে দেই, তারপর আপনি ঢোকেন। এখন তোর থেকে আমার শুনে তারপরে 2 মিনিট পরে আসতে হবে? ম্যাডাম, 2 মিনিট পরে আসেন, আমি সব পরিষ্কার করে গুছতেছি, আপনার আবার বলতেছি, আপনি তখন আইয়েন। কি? আবার মুখে মুখে তর্ক করতেছিস? ম্যাডাম, আমি খারাপ কি কইছি? রুমটা তো অপরিষ্কার, আমি তো খালি কইছি যে পরিষ্কার করে দিই রুমটা। এই ছোট লোকের বাচ্চা, তুই মুখে মুখে এত তর্ক করিস কেন? ম্যাডাম, মুখে মুখে তর্ক কই করতেছি? আমি নেই করলাম যে 2 মিনিট পরে আসেন, আমি সবকিছু গুছগাছ করে আপনারা দিতেছি। বিয়াদবের মতো আবারও মুখে মুখে তর্ক করছিস? ম্যাডাম, তর্ক কই করতেছি? আমি পরিষ্কার করতেছিলাম, আপনিই তো পাড়া দিয়ে নষ্ট করলেন। এর লেগে করলেন যে একটু পরে আসেন। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? ম্যাডাম, আমি তর্ক কই করলাম? আজকে গরিব মানুষ দেখে আপনি আমার গায়ে হাত তুললেন। কি হচ্ছে এখানে? ম্যাম, এই ছোট লোকের বাচ্চা আমাকে আজ অপমান করেছে। আমি অফিসে এসেছি, ও আমাকে বলে বাইরে দাঁড়াতে। ওর এত বড় সাহস, ও আমাকে কিনা বাইরে দাঁড়াতে বলে। আপনি থামুন, আপনি বলুন তো কি হয়েছে? ম্যাডাম, আমি অফিসের সব রুম পরিষ্কার করছি, খালি ম্যাডামের রুমটা পরিষ্কার করা বাকি ছিল। আমি পরিষ্কার করতেছি, ম্যাডাম আয় নষ্ট করে দিছে। আমি বললাম 2 মিনিট পরে আসেন, এর লেগে উনি আমার গায়ে হাত তুলছে। না ম্যাম, ও মিথ্যা কথা বলতেছে। ফকিন্নির বাচ্চা, মিথ্যা কথা বলতেছিস কেন? একদম চুপ করুন। আপনারা এতক্ষণ ধরে এখানে যা যা করছিলেন আমি সব কিছু দেখতে পেয়েছি। আর হ্যাঁ, আপনি কি করে ভুলে গেলেন? উনি যদি এই অফিসের সাধারণ একজন কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনিও তো এই অফিসের সাধারণ একজন কর্মচারী। আপনার সাহস কি করে হয় ওনার গায়ে হাত তোলার? শেষবারের মতো আপনাকে আমি একটা সুযোগ দিচ্ছি। এরপরে যদি আমার অফিসের কোনো কর্মচারীর সাথে আপনাকে আমি খারাপ ব্যবহার করতে দেখি বা তাদের গায়ে হাত তুলতে দেখি, তাহলে আমার এই অফিসের দরজা আপনার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সরি ম্যাম। ওনার কাছে মাফ চান। সরি ম্যাম, আমাকে প্লিজ মাফ করে দিবেন। আর রবি ভাই আমার, তুমি কিছু মনে করো না, আমাকে মাফ করে দিও প্লিজ। না ম্যাডাম, ঠিক আছে।
এক কাজ করো, তুমি পরিষ্কার করো, আমি না হয় পরেই আসবো। রবি, তুমি তোমার কাজটা করো। আর হ্যাঁ, তুমি ওর কথায় কিছু মনে করো না। আর কে কি বললো, কে কি করলো, এসব জিনিসে কান দিবে না। সততার সাথে নিজের কাজটা করো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আর শোনো, এই অফিসে কেউ যদি তোমার সাথে আর খারাপ ব্যবহার করে, তুমি আমাকে বলবে। আর ভুলে যেও না, ওরা যেমন এই অফিসেরই কর্মচারী, তুমিও একজন এই অফিসের কর্মচারী। তাই ওদের যে অধিকার আছে এই অফিসের উপর, তোমারও আছে। আর তুমি নিজের কাজটা করো, সততার সাথে নিজের কাজটা করে এগিয়ে যাও। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমাকে টাকা দেন না স্যার, সারাদিনে কিছু খাইনি ম্যাডাম, করে টাকা দেন না ম্যাডাম। আয় ফকিনি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? দিব নাকি এক দুইটা? মনটা ইচ্ছা আমার থাপড়াইয়া এখান দিয়ে বিদায় করি। সারাদিনে ম্যাডাম কিচ্ছু খাই নেই, আমার 2 টাকা দিন লইব ম্যাডাম। আমরা কি টাকার গাছ লাগিয়ে বসেছি যে তোকে টাকা দেবো? যাচ্ছিলাম একটা ভালো কাজে, মেজাজটাই খারাপ করে দিল। কালো বেরোলাম তো রাস্তাটা কেটে নিল। দেন না স্যার। আবার তুই আমার নোংরা করলি, তুই যাবি? এই, তুই যাবি? যাবি? যা যা। আর 2-4টা দে। যাচ্ছিস কেন? যা। দিনটাই খারাপ করে দিল। এই তো তুই কথা গায়ে শুন, কথা শুনোস না তুই? আরে ভাই, আপনি একটা লোককে এভাবে মারতেছেন কেন? কি সমস্যা? ভাই আপনি কে ভাই এর মধ্যে নাক গলাচ্ছেন? আমি যে হই না কেন, আপনি একটা হেল্পলেস লোককে এভাবে মারতে পারেন না। আর ওনাকে মারার কোনো রাইটস আপনার নাই। আপনি কে? আমাদের মাঝখানে আপনি কেন কথা বলছেন? এত দরদ থাকলে আপনি নিজে দরদ দেখান না। আপনার যদি এতই টাকা, ওনাকে টাকা দিন। প্রয়োজনে টাকাটা আমিই দিব। চল তো। হ্যাঁ চল। আসে যে কোত্থেকে এরা, ফকিন্নি কোথাকার। 2 টাকা দিলাম, আমার কি ম্যাডাম মারলো দেখলেন তো ভাই। আপনি করে টাকা দেন না, আমার সারাদিনে কিচ্ছু খাইনি। ভাই, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি কিছু খাবেন আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের ইন্টারভিউটা কি এখনই শুরু হচ্ছে? এখনই শুরু। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কোনো ভিক্ষুক অথবা কোনো গরিব মানুষ যদি তোমাদের কাছে সাহায্য চায়, তাহলে তোমরা কি করবে? স্যার, আমি আমার যথাসাধ্য সম্ভব তাকে সাহায্য করব। Good. তুমি? স্যার, আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। বুঝলাম। বাস্তবে এমন হলো না কেন? মানে স্যার? মানেটা হলো, তোমরা আসার পথে একজন ভিক্ষুক তোমাদের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু তাকে তোমরা সাহায্য না দিয়ে তাকে মারধর করেছ। রফিক সাহেব, দেখো তো ওনাকে চিনো কিনা। উনি হচ্ছে আমার পিএস। তোমাদের মানসিকতা পরীক্ষা করার জন্য ওনাকে আমি ফকির সাজিয়ে তোমাদের কাছে পাঠিয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু কি হলো, ওনাকে তো ভিক্ষিয়ে দিলে না, মারধর করলে, লাথি মারলে। এটা তো মানবতা না। অতএব তোমরা দুজন ইন্টারভিউতে ফেল করেছ, তোমরা এবার আসতে পারো। স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরকে আর একটিবার সুযোগ দেওয়া যায় না? না, যে লোক সামান্য কিছু টাকার জন্য একটা ভিক্ষুকে, একটা গরিব মানুষের হাত তুলতে পারে, তাকে দিয়ে এই কোম্পানির কিছু হবে না, তাকে দিয়ে এই কোম্পানির ভালো কিছু আশা করা যায় না। অতএব আমি সরি, আমি তোমাদেরকে চাকরিটা দিতে পারছি না। প্লিজ স্যার, আমাদেরকে একটি সুযোগ দিন। সরি, তোমরা ইন্টারভিউতে ফেল করেছো। এই মানসিকতায় পরিচয় দিয়েছে সোহাগ।
তোমরা যা করতে পারো নাই আমি করে দেখিয়েছি। এই চাকরিটা হচ্ছে সোহাগের। তোমরা এবার আসতে পারো। মিস্টার সোহাগ, প্লিজ সিট ডাউন। সোহাগ, তুমি মানসিকতায় পরীক্ষা পাশ করেছো। আচ্ছা বলো তো দেখি, তুমি ওই লোকটা কেন হেল্প করলে? তুমি তো চলেও যেতে পারতে। আসলে স্যার, একজন অসহায় মানুষ হেল্প চাইছে, তাকে হেল্প করা আমার নৈতিক দায়িত্ব। আর আমি কাজটা আমার নিজের মূল্যবোধ থেকেই করেছি। গুড, ভেরি গুড। আমি এই ধরনের লোকই খুঁজছিলাম, পেয়েও গেছি। লেগে থাকো, একদিন অনেক বড় হতে পারবে। ও হ্যাঁ, কাল থেকে আপনি অফিসে জয়েন করেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। রফিক সাহেব, অনেকদিন পর একজন সৎ লোক পেয়েছি। থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ। ওকে, প্লিজ সিট ডাউন।